সুকুমার রায়ের গল্প। ভুল গল্প। রামবাবু লোকটি যেমন কৃপণ, তার প্রতিবেশী বৃন্দাবনচন্দ্রের আবার তেমনি হাতখোলা। দুজনের মধ্যে বহুকালের বন্ধুতা, অথচ কি চেহারায় কি স্বভাব প্রকৃতিতে কোথাও দুজনের মিল নেই। বৃন্দাবন বেটে খাটো গোলগাল গোছের মানুষ, তার মাথা ভরা টাক, গোঁফদাড়ি সব কামানো। 56 বছর অতি প্রশংসার সঙ্গে রেজিস্ট্রি অফিসে চাকরি করে শেষ দিকে তার খুব পদোন্নতি হয়েছিল। এখন 60 বছর বয়সে তিনি সবেমাত্র পেনশন নিয়ে বিশ্রাম করছেন। তিনি, তার গিন্নি আর এক বুড়ো জ্যাঠামশাই, এছাড়া ত্রিসংসারে তার আর কেউ নেই। জ্যাঠামশাই বিয়ে টিয়ে করেননি, বৃন্দাবনের সঙ্গেই থাকেন। রামপ্রসাদ সান্যাল লোকটি ছিপছিপে লম্বা, পোস্টমাস্টার প্রাণশঙ্কর ঘোষ ছাড়া তেমন ঢ্যাঙা লোক সে পাড়াতে আর খুঁজে পাবে না। এক অক্ষর ইংরাজি জানেন না, কিন্তু মার্বেল পাথর আর পাটের তেলের ব্যবসা করে তিনি প্রকাণ্ড দোতলা বাড়ি করেছেন। দেশে জমিদারি কিনেছেন আর নানা রকম কারখানার অংশীদারি হয়ে বসেছেন। তার 8টি ছেলে, কিন্তু মেয়ে একটিও হলো না বলে তার ভারী দুঃখ। প্রকাণ্ড কপাল, তার ওপর একরাশ কাঁচা পাকা চুল, মুখে লম্বা লম্বা দাড়ি আর চোখে হাল ফ্যাশনের ফ্রেম চাড়া চশমা। কানের সঙ্গে তার সম্পর্ক নেই, কেবল নাকের উপর স্প্রিং দিয়ে এঁটে বসানো। মোট কথা দেখলেই বোঝা যায় যে মানুষটি কম কেউকেটা নন। প্রতিদিন সন্ধ্যা হতেই পাড়ার মাতব্বর বাবুরা সবাই রামবাবুর বৈঠকখানার ঘরে এসে জোটেন, আর পান, তামাক, চা, বিস্কুট, সন্দেশ ইত্যাদি সঙ্গে খুব হাসি তামাশা গল্পগুজব চলতে থাকে। বৈঠকখানা ঘরটি বেশ বড়। মেঝের ওপর প্রকাণ্ড ফরাস পাতা, তার উপরে কতগুলো মোটাসোটা তাকিয়া আর রংচঙে হাত পাকা এদিক ওদিক ছড়ানো। তাছাড়া ঘরের মধ্যে কোথাও চেয়ার টেবিল বা কোনো রকম আসবাবপত্র একেবারেই নেই। পোস্টমাস্টার বাবু, হরিহর ডাক্তার, জ্যোতিষ রায় হেডমাস্টার, ইন্সপেক্টর বাড়ুজ্যে প্রভৃতি অনেকেই সেখানে প্রায় প্রতিদিন আসেন। বৃন্দাবন বসু বড় লাজুক লোক। প্রথম থেকেই সেদিকে বড় একটা ঘেঁষতেন না। সে পাড়ায় তিনি সবে নতুন এসেছেন, কারো সঙ্গে আলাপ পরিচয় নেই, খালি পোস্টমাস্টার বাবুর সঙ্গে একটু জানাশোনা। যা হোক, পোস্টমাস্টার বাবু নাছোড়বান্দা লোক। তিনি বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার একরকম জোর করেই তাকে রামবাবুর বাড়ি নিয়ে গিয়ে হাজির করলেন। প্রথম দিনের পরিচয়ে দুজনের আলাপ এমন জমে উঠল যে তারপর থেকে রামবাবুর বৈঠকে যাবার জন্য বৃন্দাবনচন্দ্রকে আর কোনো তাগিদ দেওয়ারই দরকার হয় না। এই ঘটনার 7 দিন পরে একদিন রামবাবুর বৈঠক খুব জমেছে। মানুষকে চিনতে না পারার দরুন কত সময় কত অদ্ভুত ভুল হয়, তাই নিয়ে বেশ কথাবার্তা চলছে। হরিহরবাবু বললেন, আমি একবার যা ফ্যাসাদে পড়েছিলাম সে বোধহয় আপনাদের বলিনি। সে প্রায় 20 বছরের কথা। একদিন সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে একটু শিগগির ঘুমাবো ভাবছি, এমন সময় আমার ডিসপেন্সারির চাকরটা এসে খবর দিল প্রমথবাবু এসেছেন। প্রমথ মিত্তি তখন তার মাথার ব্যারামের জন্য আমাকে দিয়ে চিকিৎসা করাতো। সেদিন কথা ছিল আমি তার জন্য একটা মিক্সচার তৈরি করিয়ে রাখবো, সে সন্ধ্যার সময় সেটা নিয়ে যাবে। তাই চাকর এসে খবর দিতেই আমি ওষুধের শিশিটা তার হাতে দিয়ে সেই সঙ্গে একটা কাগজে লিখে দিলাম, ওষুধটা এখনই 1 দাগ খাবেন। দুর্বল মস্তিষ্কের পক্ষে কোনো রকম মানসিক পরিশ্রম বা উত্তেজনা ভালো নয়, এ কথা সর্বদা মনে রাখবেন। তাহলেই আপনার মাথার ব্যারাম শিগগির সারবে। মিনিট খানেক যেতে না যেতেই চাকরটা ঘুরে এসে খবর দিল যে বাবুটি চিঠি পড়ে বেজায় খাপ্পা হয়েছেন এবং দাওয়ের শিশিটি ভেঙে আমার গাল দিতে দিতে প্রস্থান করেছেন। শুনে তো আমার চক্ষু স্থির। যা হোক, ব্যাপারটা পরিষ্কার হতে বেশি দেরি হলো না। একটু সন্ধান করতেই বোঝা গেল যে লোকটি মোটেই প্রমথ মিত্তির নয়, আমারই মামা শ্বশুর
বাঁশবেড়ের প্রমথ নন্দী। যেরকম বদমেজাজি লোক, সেই রাত্রেই আমায় ছুটতে হলো বুড়োর তোয়াজ করবার জন্য। বুড়ো কি সহজে ঠান্ডা হয়? তাকে অপমান করা বা তার সঙ্গে ইয়ার্কি করার যে আমার মোটেই অভিপ্রায় ছিল না, এবং ওষুধটা কিংবা চিঠিটা যে তার জন্য দেওয়া হয়নি এই সহজ কথাটি তার মাথায় ঢোকাতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। এদিকে বাসায় ফিরে শুনি প্রমথ মিত্তির এসে তার ওষুধ তৈরি না পেয়ে বিরক্ত হয়ে চলে গেছে। পরদিন সকালে আবার তাকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করি। ডাক্তারের গল্প শুনে ইন্সপেক্টর বাবু বললেন, আপনার তো মশাই অল্পের উপর দিয়ে গেল। আমার ওই রকম একটা ভুলের দরুন চাকরি নিয়ে টানাটানি পড়েছিল, সেও বহুদিনের কথা। তখন আমি সবেমাত্র পুলিশের চাকরি নিয়েছি। ঘোষপুরের বাজার নিয়ে সে সময় সুদাস মণ্ডলের সঙ্গে রায়বাবুদের খুব ঝগড়া চলছে। একদিন বিকেলে খবর পাওয়া গেল আজ সন্ধ্যার পর সুদাস লাঠিয়াল নিয়ে বাজার দখল করতে আসবে। ইন্সপেক্টর যোগিনবাবুর হুকুমে আমি 6 জন কনস্টেবল নিয়ে সন্ধ্যার কাছাকাছি ঘোষপুরে গিয়ে উপস্থিত হলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সন্ধ্যার একটু পরেই দেখলাম নদীর দিক থেকে কিসের আলো আসছে। মনে হচ্ছে কারা যেন কাঁঠাল তলায় বসে বিশ্রাম করছে। ব্যাপার কি দেখবার জন্য আমি খুব সাবধানে একটি ঝোপের আড়াল পর্যন্ত এগিয়ে গেলাম। গিয়ে দেখি একটা মশালের ঝাপসা আলোয় লাঠি হাতে নিয়ে কয়েকটা লোক বসে আছে, আর একটা পালকির আড়ালে 2 জন লোক কথাবার্তা বলছে। কান পেতে শুনলাম একজন বলল, সুদাসদা, কত দূর এলাম? উত্তর হলো, এই তো ঘোষপুরের বাজার দেখা যাচ্ছে। অমনি আর কথা নেই, আমি জোরে শীষ দিতেই সঙ্গে পুলিশগুলো মার মার করে তেড়ে এসেছে। পুলিশের সারা পাওয়া মাত্র সুদাসের লোকগুলো বাপরে মারে করে কে যে কোথায় সরে পড়লো তা ধরতেই পারা গেল না। কিন্তু পালকির কাছে যে 2 লোক ছিল তারা খুব সহজেই ধরা পড়ে গেল। তাদের একজনের বয়স অল্প, চেহারাটা গোয়ার গোবিন্দ গোছের। বুঝলাম এই সুদাস মণ্ডল। সে আমায় তেড়ে কি যেন বলতে উঠেছিল। আমি এক ধমক লাগিয়ে বললাম, হাতে হাতে ধরা পড়েছে বাপু, এখন রোগ করে কোনো লাভ নেই। কিছু বলবার থাকে তো থানায় গিয়ে বলো। শুনে তার সঙ্গে বুড়ো লোকটা ভেউ ভেউ করে কেঁদে উঠে খানিকক্ষণ কি যেন অনর্গল বকে গেল। আমি তার কিছুই বুঝলাম না, খালি বুঝলাম যে সে আমাকে তার সুদাসদার পরিচয় বোঝাচ্ছে। আমি বললাম, অত পরিচয় শোনবার আমার দরকার নেই, আসল পরিচয়টা আজ ভালো রকমই পেয়েছি। তারপর তাদের হাত করা পরিয়ে মহা ফুর্তিতে তো থানায় এনে হাজির করা গেল। তারপর মশাই যা কাণ্ড! হেড ইন্সপেক্টর যতীনবাবু রাগে আগুনের মতো লাল হয়ে টেবিল থাপড়ে দোয়াত উল্টে কাগজ কলম ছুঁড়ে আমায় খুব সহজেই বুঝিয়ে দিলেন যে আমি একটা আস্ত রকমের হস্তিমূর্খ ও অর্বাচীন পাঁঠা। যে লোকটিকে ধরে এনেছে সে মোটেও সুদাস মণ্ডল নয়, তার নাম সুভাষচন্দ্র বোস। সে যতীনবাবুর জামাই। সঙ্গে লোকটি তার ঠাকুরদার আমলের চাকর। যতীনবাবুর কাছেই তারা আসছিল। আমার বুদ্ধিটা হাঁ করা বোয়াল মাছের মতো না হলে আমি সুভাষ শুনতে কখনোই সুদাস শুনতাম না, ইত্যাদি অনেক কষ্টে, অনেক খোসামুদি করে, অনেক হাতে পায়ে ধরে সে যাত্রায় চাকরিটা বজায় রাখতে হয়েছিল। ইন্সপেক্টরের গল্প শেষ হতেই বৃন্দাবনচন্দ্র টিকি দুলিয়ে বললেন, আপনাদের গল্প শুনে আমারও একটা গল্প মনে পড়ে গেল। সেও ওই রকম উদর বোঝা বুদোর ঘাড়ে গোছের গল্প। তবে ভুলটা আমি নিজে করিনি, করেছিল আমার ভাইপো। সেই যে ছোকরাটে এখন মেডিকেল কলেজে পড়ে। একদিন সন্ধ্যার সময় ঘরের মধ্যে বসে আছি। ঘরেও বাতি জ্বালা হয়নি, বাইরেও বেশ অন্ধকার। খালি সরু নখের মতো একটুখানি চাঁদ সবেমাত্র পূব দিকে উকি দিয়েছে। এমন সময় মনে হলো যেন একটা মানুষ দেয়াল বেয়ে বেয়ে বাড়ির ছাদের উপর উঠেছে। বৃন্দাবনবাবু সবে এইটুকু বলেছেন, এমন সময় বারান্দায় কে ডাক দিল, বাবু টেলিগ্রাম।
রামবাবু তাড়াতাড়ি উঠে গিয়ে টেলিগ্রামখানা নিয়ে আসলেন। তারপর চোখের চশমাটি কপালে তুলে টেলিগ্রামখানা খুলে পড়তে লাগলেন। পড়তে পড়তে তার চোখ ক্রমেই গোল হয়ে উঠছে দেখে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপারখানা কি? রামবাবু ধপাস করে সোফার উপর বসে পড়ে বললে, এই দেখুন না, দেশ থেকে পরেশ টেলিগ্রাম করছে, সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কাম হোম ইমিডিয়েটলি, অর্থাৎ গুরুতর দুর্ঘটনা, শীঘ্র বাড়ি আসুন। রামবাবুর 3 ছেলে কয়দিন হলো পুজোর ছুটিতে দেশে গেছে, আর একটি মামা বাড়িতে আছে, বাকি 3টি বাড়িতেই মায়ের কাছে রয়েছে। রামবাবু বললেন, এত লোক থাকতে পরেশ ছোকরাটাকে দিয়েই বা টেলিগ্রাম করাতে গেল কেন? 2 পয়সা খরচ করে বড়রা কেউ একটু ভালো করে গুছিয়ে টেলিগ্রাম করলেই পারত। এখন যে কি করি, আজ বৃহস্পতিবার, এ সময় রওনা হই বা কেমন করে, কিছুই তো বুঝতে পারছি না। তিনি চাকরকে ডেকে 3 তলার বড় ঘর থেকে তার কলমটা আনতে বললেন, আর বললেন, একটা টেলিগ্রাম করে দেখা যাক কি জবাব আসে। এই বলে তিনি আবার টেলিগ্রামখানা পড়তে লাগলেন। গল্প গুজব তো চুলোয় গেল, সবাই মিলে ভাবতে বসলো এখন কি করা যায়। এমন সময় রামবাবু হঠাৎ বলে উঠলেন, ও কি, এ কার টেলিগ্রাম? এ তো দেখছি রমাপদ সেন লেখা। আমার কি যে চোখ হয়েছে, আমি পড়ছি রমাপ্রসাদ সান্যাল। বলতেই পোস্টমাস্টার প্রিয়শঙ্করবাবু বলে উঠলেন, ও, রমাপদ যে ও পাড়ার গুপিবাবুর ভাই, আমি জানি তার শ্বশুরের নাম পরেশনাথ কি যেন। তখন খুব একটা হাসির ধুম পড়ে গেল। রামবাবু বললেন, দেখলেন মশাই, পিয়ন বেটার কাণ্ড, এক ভুল টেলিগ্রাম দিয়ে আমায় মেরেছিল আর কি। একে বুড়ো বয়স, তাতে আবার জানেন তো আমার হার্টের ব্যারাম আছে। হেডমাস্টার জ্যোতিষবাবু শুনে হেসে বললেন, আপনি আবার এর মধ্যেই বুড়ো হলেন কি করে? রামবাবু বললেন, বিলক্ষণ, এ পাড়ায় আমার মতন বুড়ো আর কটি খুঁজে পান দেখুন তো। এই আষাঢ় মাসে আমি 60-এর কোঠায় পা দিয়েছি। বৃন্দাবনবাবু বললেন, তাহলে আমার জ্যাঠামশাইয়ের কাছে আপনার হার মানতে হলো, তার বয়স 69। ডাক্তারবাবু বললেন, আমারও বড় কম হয়নি, 64 পার হয়ে গেছে। কিন্তু এ পাড়ায় বয়সের জন্য যদি প্রাইজ দিতে হয়, তাহলে ভোলানাথের বাপকেই দেওয়া উচিত। তার নাকি এখন 78 বছর চলছে। এরকম বাজে কথা চলছে এমন সময় বড় বড় বারকোষের ওপর থালা সাজিয়ে রামবাবুর 3টি চাকর খাবার নিয়ে হাজির। কচুরি, নিমকি, সন্দেশ থেকে পিঠে পায়েস পর্যন্ত প্রায় 12-14 রকমের খাবার। ডাক্তার বললেন, বাপরে, এ যে বিরাট আয়োজন, ব্যাপারখানা কি? রামবাবু বললেন, ওই যা, আসল কথাই বলতে ভুলে গেছি, আজ আমার জামাই এসেছেন, তাই বাড়িতে একটি মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে। ডাক্তারবাবু হেসে বললেন, এত বড় গুরুতর কথাটাই বলতে ভুলে গেলেন? আপনার বয়সটা নিতান্তই বেড়ে গেছে দেখছি। বৃন্দাবনবাবু বললেন, তা হোক, আজকের বৈঠকে অনেক রকমই ভুলের কাণ্ড শুনলাম আর দেখলাম, কিন্তু এই ভুলটি বেশি দূর গড়ায়নি। আসুন এখন ভুলটা সংশোধন করে নেওয়া যাক। ভুল গল্পের ভুলগুলি। 1, গোড়াতেই রামবাবুকে কৃপণ বলা হইয়াছে, কিন্তু গল্পে তাহার স্বভাবের যে পরিচয় দেওয়া হইয়াছে, তাহা মোটেই কৃপণের মতো নয়। 2, বলা হইয়াছে রামবাবু ও বৃন্দাবনবাবুর মধ্যে বহুকালের বন্ধুতা, অথচ পরেই বলা হইয়াছে কাহারও সঙ্গেই বৃন্দাবনবাবুর আলাপ পরিচয় নাই। 3, প্রথমেই বৃন্দাবনবাবুর মাথা ভরা টাক বলা হইয়াছে, অথচ তিনি টিকি দুলাইতেছেন। 4, প্রথমে বলা হইয়াছে তাহার বয়স 60, তিনি চাকরি করিয়াছেন 56 বৎসর। 5, বলা হইয়াছে যে গিন্নি আর জ্যাঠামশাই ছাড়া তাহার আর কেহ নাই, কিন্তু পরে তাহার এক ভাইপোকে হাজির করা হইয়াছে। 6, প্রথমে পোস্টমাস্টারের নাম বলা হইয়াছে প্রাণশঙ্কর, পরে লেখা হইয়াছে প্রিয়শঙ্কর। 7, রামবাবু ইংরাজি জানেন না, অথচ তিনি চটপট ইংরাজি টেলিগ্রাম পড়িতেছেন। 8, রামবাবু পাটের তেলের ব্যবসা করেন, কিন্তু এরকম কোনো তেল বা ব্যবসার কথা শোনা যায় না। 9, তাহার বাড়ি দোতলা বলা হইয়াছে, কিন্তু চাকর গেল 3 তলায়।
10 রামবাবুর 8টি ছেলে কিন্তু মাত্র 7টি হিসাব পাওয়া যাইতেছে। 11 রামবাবুর মেয়ে নেই কিন্তু তাহার এক জামাই আসিয়া হাজির। 12 তার চশমার যে বর্ণনা দেওয়া হইয়াছে সেরূপ চশমা কপালে তোলা যায় না। 13 প্রথমে বলা হইয়াছে ঘরে কোনো রকম আসবাবপত্র নাই কিন্তু পরে সোফার উল্লেখ করা হইয়াছে। 14 বলা হইয়াছে বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার বৃন্দাবন রামবাবুর সঙ্গে দেখা করিলেন। গল্পের ঘটনা তাহার 7 দিনের পরে, সুতরাং সেদিন বৃহস্পতিবার হইতে পারে না। 15 বড়দিনের সপ্তাহখানেকের মধ্যেই পূজার ছুটি অসম্ভব। 16 বৃন্দাবনবাবুর বয়স গোড়াতেই 60 বলা হইয়াছে, তাহলে তার জ্যাঠামশায়ের বয়স মোটে 59 হইতেই পারে না। 17 চাঁদকে যখন আমরা সূর্যের কাছাকাছি দেখি তখনই তাহার চেহারা থাকে সরু নখের মতো। সন্ধ্যার সময় পূর্ব দিকে অর্থাৎ সূর্যের উল্টা দিকে তাহার ওরকম চেহারা অসম্ভব।